হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা, যেখানে সমগ্র বিশ্বের মুসলমানরা এই অনুষ্ঠান পালন করে এবং তারা একটা ভুরিভোজ বা পশু কোরবানির মাধ্যমে তারা এই ইসলামের ওয়াজিব আহ ইবাদতটা তারা আহ করে এবং আল্লাহর কাছে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। যাই হোক, সবার জন্য ঈদুল আজহার শুভেচ্ছা রইল। সবাই আনন্দ হোক, আগামীকাল দিনটা সবার জন্য আনন্দময় হোক। সবাই পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে সবাই ঈদ করতে পারে, সেই জন্য সবার জন্য শুভকামনা রাখি। অনেকদিন আমার ভিডিও যায় না, প্রায় 7-8 দিন আমি ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে আসলে। তো ভাবলাম যে সামনে কালকে আগামীকাল ঈদ, আজকে একটা ভিডিও দেখি। তো হয়তো এটা শুভেচ্ছা ভিডিও প্লাস সাথে সাথে হচ্ছে আহ কিছু ইনফরমেশন, ভিসার কাজ যেগুলো আমি করে থাকি, আমার পেশা যেটা। আপনারা যেটার জন্য মুখিয়ে থাকেন বিদেশে যাওয়ার জন্য, বাংলাদেশে তো এখন অনেক মানুষই বিদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছে। অনেক মানুষ, অনেক। আমার অফিসে এবং আমাকে ফোন করে অনেক মানুষ, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন লেভেলের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ বাইরে সেটেল হতে চায়। তো বাইরে সেটেল হতে গেলে পরে কতগুলো জিনিস লাগে, কতগুলো রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আমি আগেই বলেছি আমার অনেক সময় আমার ভিডিওতে। যেমন, যদি কেউ মাইগ্রান্ট হতে চায় বাংলাদেশ থেকে কোনো দেশে, কানাডার বা অস্ট্রেলিয়ার, সেখানে কিছু রিকোয়ারমেন্টস থাকে। যেমন আইএলটিএস করতে হয়, তাকে মাস্টার্স হোল্ডার হইতে হয়। যদি সে 4 বছরের গ্রাজুয়েশন বা 2 বছরের মাস্টার্স হয় তাহলে সে আরো ভালো। আইএলটিএস এ যদি 7.5 8 থাকে, বেটার। তারপরে তার মিসেস অর্থাৎ তার ওয়াইফ, যদি স্পাউস যদি মাস্টার্স হোল্ডার হয়, তারও আইএলটিএস থাকে, তখন তারা পয়েন্টে এগিয়ে যায়। আর তার চাকরির বয়স মিনিমাম 2 বছর হতে হবে। তো 2 বছরের যে পয়েন্ট, 5 বছরও সেই পয়েন্ট। এখানে 2 বছর জব করলে সে চাকরিতে 10 পয়েন্ট পাবে। এজ লিমিটেশন আছে। এজে আপনার যাদের বয়স 27 থেকে 35, এদের পয়েন্ট 10 আছে, 10, এজে 10 পয়েন্ট। তো 35 থেকে উপরে গেলে তখন আবার পয়েন্ট কমে। তো দেখা যায় কি, যাদের সরি যাদের বয়স 30-32-এর মধ্যে আছে, যাদের স্পাউসের বয়স 27-28 বা 30-32-এর মধ্যে আছে, এবং যাদের দুইজনের মাস্টার্স করা থাকে বা দুইজনের যদি জব ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেই ক্ষেত্রে তাদের হওয়ার সম্ভাবনা অনেক থাকে, 90%। এবং জবগুলো কোন ক্যাটাগরি সেটাও দেখতে হবে। নার্সিং জব বা ফিজিশিয়ান বা ডক্টর যারা, তারপরে হচ্ছে যারা অ্যাকাউন্ট্যান্ট, ফার্মাসিস্ট, তো এগ্রিকালচারিস্ট, তো এই ধরনের জবগুলো। তারপরে হলো যে আপনার যেগুলো সি ক্যাটাগরি জব আছে, হোটেল রেস্টুরেন্ট শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েল্ডার, কার্পেন্টার, এই সমস্ত জব গুলোর ডিমান্ড আছে কানাডাতে খুব। এই কাজগুলো যারা জানে, তো এখানে একটা বিষয় হলো যে এ বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির জন্য আইএস লাগে, রিকোয়ারমেন্টস, আইএস তাদের রিকোয়ারমেন্টস। তো সেই ক্ষেত্রে এ বি সি, অর্থাৎ একজন হোটেল যে শেফ, হোটেলের কাজেও আইএস লাগে। এগুলা সি ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এ ক্যাটাগরি তো ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে এ ক্যাটাগরির জব। তো সেখানে তো আইএস লাগে। বি ক্যাটাগরির জন্য লাগে যারা ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করে বা বিভিন্ন কোম্পানির মোটামুটি যেগুলো ভালো লেভেলের জব, সেখানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যারা অ্যাপ্লাই করে, তো এদেরকে আইএস লাগবে অ্যাকচুয়ালি। ডি ক্যাটাগরির মধ্যে পড়ে অ্যাকচুয়ালি যারা ওয়েল্ডার, কার্পেন্টার, হেভি ড্রাইভার, তারপরে হচ্ছে লোফার, যারা সিলিং এর কাজ করে,
পেইন্টার। তো এই ধরনের কাজগুলো হচ্ছে ডি ক্যাটাগরির, এখানে আইএস নট ম্যান্ডেটরি। যদি কেউ কাজে এক্সপার্ট হয়, দক্ষ হয়। এখন একটা বিষয় হলো যে আমাদের দেশে যারা জব এক্সপিরিয়েন্স দেখায় সেইগুলা অনেকটা রিলায়েবল না, বা ওরা ওইভাবে ট্রাস্ট করে না অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে হয়তোবা কিছু ভিসা রিজেক্ট হয় এবং ওরা একটা ইন্টারভিউ নেয় স্কাইপিতে। যখন আপনাকে ওরা জব অফার প্রোভাইড করবে তার আগে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যদি আপনাকে তারা সিলেক্ট করে বা পছন্দ হয়, বা ওরা মনে করে যে আপনি এই কাজের যোগ্য, তখন ওরা আপনাকে জব অফার দিবে। এবং জব অফার দিলে এই জব অফারটা হচ্ছে কানাডার লেবার মিনিস্ট্রি হয়ে LMIA হয়ে আসে। তো এই জব ভিসা নিয়ে কিছু জালিয়াতি হয়, কানাডা জব ভিসা নিয়ে অনেক হয়েছে এর আগে। তো জব ভিসাটা, যেই জব ভিসা গুলো LMI হয়ে আসে, LMI অ্যাকচুয়ালি লেবার মিনিস্ট্রি ইম্প্যাক্ট, এটা পুরো নাম লেবার মিনিস্ট্রি ইম্প্যাক্ট অ্যাসোসিয়েশন সম্ভবত ইয়াটা অ্যাব্রিভিয়েশনটা। তো এখন এটা যখন কোনো হোটেলের বা কোনো কোম্পানির কোনো এমপ্লয়ির প্রয়োজন হয়, দক্ষ জনশক্তির দরকার হয়, তখন তারা ওই দেশের স্থানীয় পত্রিকায় একটা নিয়োগ দেয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যে আমার প্রতিষ্ঠানে লোক লাগবে। তো সেই লোক লাগবে, তো যখন ওরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লোক পায় না ওই কাজের জন্য, তো সেই কাজগুলো সাধারণত রুরাল এরিয়াতে হয়, গ্রাম্য এলাকায়, শহরের বাইরে। এইখানে মানুষ যেতে চায় না, এইখানে এই কাজের ঘাটতি থাকে, ওই কাজগুলো সহজে পাওয়া যায়। যখন এই লোকগুলো ওরা এমপ্লয়ার পায় না, তখন ওরা গভর্নমেন্টের কাছে বা লেবার মিনিস্ট্রিতে আবেদন করে যে আমরা এই লোকগুলো পত্রিকা নিয়োগ দিয়েছিলাম, পাইনি, এখন আমরা এটা বাংলাদেশ বা ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে, যাও বলে যে ধরেন যে আমরা বাংলাদেশ থেকে আনতে চাই, তখন এইটা গভর্নমেন্ট থেকে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে দেন ওই যাকে ওরা নিতে চায় তার পাসপোর্টের কপি, তার যেই এডুকেশন সার্টিফিকেট বা তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তার ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, বা সে যে বিষয়ে পড়ছে, যে হোটেল ম্যানেজমেন্টে যদি কেউ পড়ে থাকে বা এগ্রিকালচারে পড়ে থাকে, তো বা ওয়েল্ডিং যদি সে কোনো জায়গাতে শিখে থাকে, বা বিদেশে সে ওয়েল্ডিং এর কাজ করে আসে, যেমন সিঙ্গাপুরে, দুবাইতে, সৌদি আরবে, কাতারে, ওমানে, বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে। তো এইগুলো যদি করে থাকে তার সেই সার্টিফিকেট বা সেই ডকুমেন্ট থাকে। তো এইগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে তখন লেবার মিনিস্ট্রি থেকে ওইটা অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল দিলে তখন কোম্পানি করে কি, এইটা ওই লেবার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল সহ আর তাদের একটা জব অফার সহ এটা অ্যাপ্লিকেন্টের কাছে পাঠিয়ে দেয়, অ্যাপ্লিকেন্টের ইমেইলে বা যে এজেন্টের মাধ্যমে করা হয় সেই এজেন্টের ইমেইলে পাঠিয়ে দিলে তখন এই ডকুমেন্ট গুলো সহ দেশের এম্বাসিতে, আমাদের দেশে যে এম্বাসি গুলো আছে বা ভিএফএস আছে, এই ভিএফএস এ অ্যাপ্লাই করতে হয়। ভিএফএস এ অ্যাপ্লাই করলে দেন বাংলাদেশের অথরাইজড এম্বাসি সিঙ্গাপুর, কানাডার সিঙ্গাপুর থেকে ভিসা হয়ে আসে, কখনো কোনো কানাডার ইমিগ্রেশন থেকেও ভিসা হয়। তো এইভাবে ভিসার প্রক্রিয়াটা হয়। আর অন্যান্য দেশেও এই একই নিয়ম। আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে পাস করতে হবে, তারপরে আপনাকে যেতে হবে। যদি কোনো এজেন্ট আপনাকে একটা লেটার বানায় দেয়, বিশেষ করে বড় দেশগুলাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, যে তোমার এই বিষয়টা চলে আসছে, এই একটা কাগজ আসছে ইন্টারভিউ ছাড়া, তাহলে বুঝবেন সেটা ফেক। আসলে ওইভাবে হয় না, প্রক্রিয়া ওরকম না। তো প্রথম কোম্পানি একটা ইন্টারভিউ নেয়, স্কাইপে ইন্টারভিউ নেওয়ার পরে দেন অ্যাকচুয়ালি তাকে জব অফার প্রোভাইড করে। এটা হচ্ছে জব ভিসার ক্ষেত্রে নিয়ম। এবং জব ভিসা এটা একটা জটিল প্রক্রিয়া, এজেন্ট যে করে তারও বেশ খাটাখাটনি আছে। ওই অ্যাপ্লিক্যান্টের ইউরোপিয়ান ফরম্যাটে বা অস্ট্রেলিয়ান ফরম্যাটে বা কানাডিয়ান ফরম্যাটে যে যে দেশে অ্যাপ্লাই করে সেই ফরম্যাটে সিভি করতে হয়, কভার লেটার করতে হয়। তারপরে যদি কারো ডিপ্লোমার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে সেগুলো অনেক সময় এজেন্টরা অ্যারেঞ্জ করে দেয়। তো যা হোক, কোনো কোনো এজেন্ট সেই তাদের পারিশ্রমিক হিসেবে প্রথম দিকে বেশ একটু তাদের কষ্ট নোটারি করতে হয়, অনুবাদ করতে হয়,
অনেক ডকুমেন্ট, তো সেখানে কিছু পয়সা খরচ হয়। অনেক এজেন্ট হয়তো 10, 15, 20 হাজার টাকা নিয়ে থাকে। তো সেটা 10,000 টাকা নেওয়াটা খুব বড় কোনো ব্যাপার না, তারা কষ্ট করে এবং ভিসা হওয়ার পরে তারা একটা অ্যামাউন্ট নেয়। এটা খুবই একটা যৌক্তিক কারণ, এটা নিতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যারা খুব বড় অঙ্কের টাকা অ্যাডভান্স নেয়, 5 লাখ 10 লাখ, সেটা আসলে রিস্কি। সেটা যে দেয় তার জন্য রিস্কি। যাই হোক, আমি এই কাজগুলো করি, তবে কানাডায় করছি না। কানাডা টাফ। কানাডায় করি যারা বিদেশে খেটে আসছে, বিদেশে কাজ করে এসছে, ওয়েল্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের যারা বিদেশে কাজ করে আসছে, এরকম ডকুমেন্ট থাকলে তাদেরকে কানাডায় অ্যাপ্লাই করা যায়। এছাড়াও আমরা ইউরোপের সব দেশেই জব ভিসায় কাজ করছি। কেয়ার গিভার, ওয়েল্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের ইউরোপের ম্যাক্সিমাম দেশেই আমরা কাজ করেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা গেল জব ভিসার বিষয়ে। আরেকটা হলো যে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা এখন সব দেশে কম দিচ্ছে অ্যাকচুয়ালি। স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। নিউজিল্যান্ডে মোটামুটি ভিসা দিচ্ছে, কানাডায় ভিসা হার কম, আমেরিকা তো ভিসার হার বন্ধই করে দিছে। এখন স্টুডেন্ট ভিসার হার তুলনামূলক কম। যারা মাস্টার্স করতে যায় তাদের ডেনমার্কে, নেদারল্যান্ডে মোটামুটি ভিসা হয়, এদিকে ভিসা হচ্ছে, এদিকে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্টস সব জায়গায় একই। ওই মাস্টার্সে গেলে আইএলটিএস 6.5 লাগে অধিকাংশ ক্ষেত্রে। তো একাডেমিক রেজাল্ট মোটামুটি ভালো থাকতে হয়, একদম খারাপ হলে অ্যাডমিশন দেয় না ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। তো এইভাবে প্রস্তুতি নিয়ে আপনার কোনো এজেন্টের কাছে গেলে আপনার এজেন্ট কাজ করে দিবে, হয়তো আপনি সাকসেস হবেন। সেক্ষেত্রে হয়তো অনেক এজেন্ট অ্যাপ্লিকেশন ফি নেয়। কারণ কি, ইউনিভার্সিটির একটা অ্যাপ্লিকেশন ফি থাকে, সেটা নেয়, সেটা সম্পূর্ণ লিগাল। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এক একটা ইউনিভার্সিটি এক এক রকম, 100, 150, 200, 250 থাকে। আমেরিকার ক্ষেত্রে সার্ভিস ফি আছে 350 US ডলার, অ্যাপ্লিকেশন ফি আছে, সবকিছু মিলে 450 US ডলার। তাতে দেখা যায় যে 50-52 হাজার টাকা আসে, সেটা এজেন্ট নেয়। আবার যদি কোনো স্টুডেন্টের ক্রেডিট কার্ড থাকে, সে তার নিজস্ব ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট দিতে পারে। অ্যাপ্লিকেশন ফি যদি কেউ একবার রিফিউজ হয়, দ্বিতীয়বার তার অ্যাপ্লিকেশন ফি বা এই সার্ভিস ফির টাকা না দিলে চলে। এটা আর দেওয়া লাগে না, সার্ভিস ফি একবারই, দ্বিতীয়বার আর তার এটা পে করতে হয় না। তো এখন স্টুডেন্ট ভিসা, ডেনমার্কে যারা মাস্টার্স লেভেলে যাবে তাদের ভিসা ভালো হচ্ছে, জার্মানিতে যারা যাবে, নেদারল্যান্ডে, ইউরোপে স্টুডেন্ট ভিসা গুলো দিচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া এখন বেশ টাফ করছে, ভিসা কম হচ্ছে। তো আপনারা জব ভিসা যারা যেতে চান, যেসব ভাইরা প্রবাসী আছেন, প্রবাসে থাকেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা আমাদের কাছে সিভি দিতে পারেন। আপনাদের কোম্পানির ডকুমেন্ট যেখানে যেখানে কাজ করছেন দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে হয়তো আমরা আগে পয়সা নাও নিতে পারি, ভিসা হওয়ার পরে পয়সা নিব। আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের অফিস শুক্রবারও খোলা থাকে নামাজের পর, অর্থাৎ 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর এভরিডে খোলা থাকে, তো 10টা থেকে রাত 9টা। আপনারা ফোন দিবেন, ফোন নাম্বার আমার এখানে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো সার্ভিস পাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।